1990-এর দশক। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। সবুজ পাহাড়, ঘন জঙ্গল এবং ছোট ছোট কয়েকটি শান্ত গ্রাম। দিনের বেলায় সবকিছুই যেন স্বাভাবিক। শিশুরা খেলছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ পরিবারের কাজে সাহায্য করছে। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর অনেক পরিবারের মনে একটাই আতঙ্ক কাজ করত, আমার সন্তান কি নিরাপদ? কারণ সে সময় একের পর এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করেছিল। সবাই ভেবেছিল হয়তো তারা পথ হারিয়ে ফেলেছে, হয়তো অপহরণ হয়েছে, হয়তো বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, মাসের পর মাস পেরিয়ে যায়। অনেক শিশু আর কখনোই ফিরে আসেনি। একটি ছোট্ট গ্রাম, তারপর আরেকটি গ্রাম, এবং এই করতে করতে শহর। একই ধরনের ঘটনা ঘটতেই থাকে। কেউ বুঝতেই পারছিল না এসব কি আলাদা আলাদা ঘটনা, নাকি সবকিছুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। সেই সময় কলম্বিয়া নানা রকম সংকটে জর্জরিত ছিল। গৃহ সংঘাত, মাদক কার্টেলের সহিংসতা, দারিদ্র্য এবং এত বড় বড় সমস্যার ভিড়ে অনেক শিশু নিখোঁজ হতে শুরু করেছিল। বিভিন্ন অঞ্চলের পুলিশ আলাদা আলাদা ভাবে তদন্ত করেছিল। এক জেলার তথ্য আরেক জেলায় পৌঁছালো না, ফলে কেউ বুঝতেই পারেনি বছরের পর বছর ধরে একজন ব্যক্তি এই ধরনের অপরাধ করে চলেছে। তিনি কোনো বিখ্যাত অপরাধী ছিলেন না, বাহ্যিকভাবে দেখে তাকে সন্দেহ করার মতো কিছুই ছিল না। বহু বছর ধরে দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন তিনি, আর প্রতিবারই রেখে গেছেন নতুন নতুন শোকাহত পরিবার। অবশেষে 1999 সালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং তার নাম হলো লুইস আলফ্রেদো গারাভিতো। 1980 দশক থেকে 1990 দশকে কলম্বিয়া আজকের মতো ছিল না। দেশ জুড়ে চলছিল দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত। একদিকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, অন্যদিকে সরকারি বাহিনী, আর এর মাঝখানে সক্রিয় ছিল মাদক চোরাচালানকারী শক্তিশালী কার্টেল। প্রতিদিন কোথাও না কোথাও সহিংসতার খবর আসতো। বোমা হামলা, অপহরণ, হত্যাকাণ্ড। সাধারণ মানুষের জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চাপ ছিল অত্যন্ত বেশি। অনেক গ্রাম ছিল পাহাড়, বন এবং দুর্গম পথ দিয়ে ঘেরা। সেখানে পৌঁছানো ছিল খুবই কঠিন, আর এই দুর্বল ব্যবস্থার সুযোগ নিয়েছিল অনেক অপরাধী। তখন প্রযুক্তি ছিল সীমিত। আজকে দিনের মতো সিসিটিভি ক্যামেরা ছিল না, মোবাইল ফোনও ছিল না, মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদানের ব্যবস্থাও ছিল না। একটি জেলার থানায় কোনো শিশু নিখোঁজ হলে সেই তথ্য হয়তো অন্য জেলায় পুলিশের কাছে পৌঁছাতোই না। এর ফলে প্রতিটি ঘটনা আলাদাভাবে তদন্ত করা হতো। আরও একটি বড় সমস্যা ছিল দারিদ্র্য। এই সময় কলম্বিয়ার বহু পরিবার অত্যন্ত দারিদ্র অবস্থায় জীবনযাপন করতেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। অনেক শিশুরা ছোটবেলা থেকেই কাজ করত, কেউ বাজারে জিনিসপত্র বিক্রি করত, আবার কেউ মাঠে ঘাটে কাজ করত। তাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। কখনো কখনো কোনো শিশু নিখোঁজ হলে পরিবাররা প্রথমে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করত। কেউ ভাবতো হয়তো সে অন্য কোথাও চলে গেছে, আবার অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতেও সময় লেগে যেত। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল লুইস গারাভিতো। তিনি প্রায় এক জায়গায় বেশি দিন থাকতো না, একটি এলাকা ছেড়ে আরেকটি এলাকায় চলে যেতেন। কখনো গ্রাম ছেড়ে ছোট্ট শহরে, আবার কখনো পাহাড়ি অঞ্চলে। প্রথমে কেউ ধারণাই করতে পারেনি বিভিন্ন প্রদেশে ঘটে যাওয়া ঘটনার পেছনে একজন ব্যক্তি থাকতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তদন্তকারীরা অদ্ভুত কিছু মিল খুঁজে পান। নিখোঁজ হওয়ার ধরন, ঘটনাস্থলের মিল, আর কিছু গুরুত্বপূর্ণ সূত্র। ধীরে ধীরে তারা বুঝতে শুরু করেন এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং হয়তো একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্নটি হলো, কে ছিল এই মানুষটি? তিনি কি জন্ম থেকেই এমন ছিলেন, নাকি তার শৈশব, পরিবার এবং জীবনের অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দিয়েছিল? তিনি জন্মগ্রহণ করেন 1957 সালে 25শে জানুয়ারি কলম্বিয়ার কুইন্দিও বিভাগের জেনোভা নামের একটি ছোট্ট শহরে। তাদের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। সংসারে ছিল অনেক সন্তান। সীমিত আয়ের মধ্যে বড় পরিবার চালানো খুবই কঠিন হয়ে পড়ে। প্রতিদিনের জীবন ছিল অভাব আর অনিশ্চয়তায় ভরা। ছোটবেলা থেকেই লুইস বুঝতে শিখেছিলেন জীবন সবসময় সহজ নয়। পরিবারের ভেতরে ঝগড়া, বিবাদ, এই সমস্ত ছিল নিত্যদিনের ঘটনা। ছোট থেকে লুইস এমন এক পরিবারে বড় হচ্ছিলেন যেখানে নিরাপত্তা এবং মানসিক স্থিতি খুবই কম ছিল। কিছু প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে শৈশবে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। স্কুল জীবনেও লুইসের খুব একটা ভালো ছিল না। তিনি নিয়মিত পড়াশোনা শেষ করতে পারেননি। অল্প বয়সেই দারিদ্রতার অভাবে ছোটখাটো কাজ করতে শুরু করেন, কখনো দিন মজুর, কখনো বিক্রয় কর্মী, আবার কখনো এক শহর থেকে আরেক শহরে কাজের খোঁজে ঘুরে বেড়াতেন। তার কোনো স্থায়ী পেশা ছিল না, ফলে এক জায়গায় দীর্ঘদিন থাকাও হতো না। সময়ের সঙ্গে সঙ্গে তিনি কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতে শুরু করে। বাইরে থেকে তাকে দেখলে খুবই সাধারণ একজন মানুষ বলেই মনে হতো। শান্ত স্বভাব, সাধারণ পোশাক, মাঝে মধ্যে ধর্মীয় কিছু বই পড়তেন বলেও কিছু মানুষ পরে জানিয়েছে। কিন্তু পরবর্তীতে তার জীবন নিয়ে কাজ করা মনোরোগ বিশেষজ্ঞরা বলেন তার মধ্যে গুরুতর মানসিক এবং ব্যক্তিগত সমস্যার লক্ষণ ছিল। 1980 দশকে লুইস গারাভিতো এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াতেন। তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। এই যাযাবর জীবন পরবর্তীতে তদন্তে অনেক বেশি জটিল করে তোলে। কারণ একটি অঞ্চলে কিছুদিন থাকার পরে তিনি অন্য এলাকায় চলে যেতেন, ফলে চলাফেরার নির্দিষ্ট কোনো রেকর্ড তৈরি হতো না।
কেউ তখন কল্পনাও করতে পারেনি এই সাধারণ শান্ত মানুষটি একদিন কলম্বিয়ার ইতিহাসে অন্যতম আলোচিত অপরাধ মামলার কেন্দ্রে চলে আসবে। 1980 দশকের শেষ দিক, তখনকার কলম্বিয়ায় তথ্য আদান প্রদানের ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না। একটি শহরে কোনো শিশু নিখোঁজ হলে সেই তথ্য হয়তো শত শত কিলোমিটার দূরে অন্য থানায় পৌঁছাতোই না। ফলে কেউ বুঝতেই পারেনি বহু অঞ্চলে ঘটে যাওয়া বহু নিখোঁজের ঘটনার মধ্যে একটি মিল রয়েছে, আর সেই মিলের কেন্দ্রেই ছিলেন একজনই ব্যক্তি। সময়ের সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তা একটি বিষয় লক্ষ্য করতে শুরু করলেন, বিভিন্ন অঞ্চলে মামলাগুলোর মধ্যে অদ্ভুত মিল রয়েছে। নিখোঁজ হওয়ার ধরন, ঘটনার সময় আর কিছু গুরুত্বপূর্ণ সূত্র সব মিলে তারা সন্দেহ করতে শুরু করেন এগুলো হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কিন্তু সেই সময় এই সন্দেহ প্রমাণ করা সম্ভব ছিল না। ডিএনএ প্রযুক্তি তখনও সীমিতভাবে ব্যবহৃত হতো, ডিজিটাল ডাটাবেস ছিল না, জাতীয় পর্যায়ে দ্রুত তথ্য মিলে দেখার কোনো ব্যবস্থাও ছিল না। প্রতিটি নতুন নতুন সূত্র সংগ্রহ করতে হতো হাতে কলমে, প্রতিটি সাক্ষীর বক্তব্য আলাদাভাবে যাচাই করা হতো। মাসের পর মাস, বছরের পর বছর তদন্ত চলতেই থাকে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিশুদের নিখোঁজ হওয়ার সংখ্যা বাড়তেই থাকে। বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা গেছে সেই সময় প্রায় 400টারও বেশি শিশু নিখোঁজ হওয়ার কথা জানা যায়। অনেক পরিবার প্রতিদিন অপেক্ষা করতো, হয়তো আজ কোনো খবর আসবে, হয়তো তার সন্তান ফিরে আসবে, কিন্তু অনেক ক্ষেত্রে সেই অপেক্ষা আর শেষ হয়নি। অবশেষে 1990 দশকের শেষ দিকে তদন্তকারীরা একাধিক মামলার তথ্য একসঙ্গে বিশ্লেষণ করতে শুরু করে। ধীরে ধীরে বিভিন্ন সাক্ষীদের বর্ণনা এবং সংগ্রহ করা তথ্য ধীরে ধীরে একটি নির্দিষ্ট ব্যক্তির দিকে ইঙ্গিত করতে থাকে, এবং এটিই ছিল তদন্তের মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত। 1998 সাল, বহু বছর ধরে শিশু নিখোঁজের ঘটনাগুলি তখন আর আলাদা ঘটনা বলে মনে হচ্ছিল না। কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে তদন্তকারীরা লক্ষ্য করেন একই ধরনের ঘটনা বারবার ঘটছে। নিখোঁজ হচ্ছে অল্প বয়সের ছেলে শিশু, এবং কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর দূরবর্তী এলাকায় তাদের মৃতদেহ উদ্ধার হচ্ছে। ধীরে ধীরে তদন্তে উঠে আসে সেই সব ছোট ছোট শিশুদের প্রথমে নির্যাতন চালিয়ে তারপর তাদের গলা টিপে অথবা মাথায় আঘাত করে খুন করা হয়েছে। ধীরে ধীরে পুলিশরা বুঝতে শুরু করে এটি সম্ভবত একজন সিরিয়াল অপরাধীর কাজ। কিন্তু সেই মানুষটি কে, আর কেনই বা তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, কোনো নির্দিষ্ট স্থায়ী চাকরি নেই, কোনো নির্দিষ্ট শহরও নেই। সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তাকে ধরা খুবই জটিল হয়ে পড়ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তদন্তকারীরা নিখোঁজ হওয়া শিশুদের তালিকা একত্রিত করতে শুরু করে, আর তখনই দেখা যায় ঘটনাগুলোর মধ্যে ভয়ঙ্কর মিল রয়েছে। সব ভুক্তভোগী ছিল ছেলে শিশু, বয়স প্রায় একই। অধিকাংশ ক্ষেত্রে তাদের পরিবার ছিল খুবই দরিদ্র। 1999 সালে কলম্বিয়ার এক এলাকায় কয়েকজন সাধারণ মানুষ একজন সন্দেহভাজন ব্যক্তিকে শিশুদের আশেপাশে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ করে। লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে সে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ প্রথমে ভেবেছিল হয়তো এটি কোনো সাধারণ সন্দেহের ঘটনা, কিন্তু তার কাছ থেকে উদ্ধার হওয়া কিছু জিনিস তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করে। জিজ্ঞাসাবাদের সময় লোকটি নিজের পরিচয় দেয়, তার নাম লুইস আলফ্রেদো গারাভিতো কুবিওস। প্রথমে সেসব অভিযোগ অস্বীকার করে, সে দাবি করে সে নির্দোষ, কোনো অপরাধ করেনি। কিন্তু তদন্তকারীরা তার অতীত খতিয়ে দেখতে শুরু করেন। তারা জানতে পারেন তিনি বহু বছর ধরে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছে, আর তার যাতায়াতের পথ এবং এত বছর ধরে চলে আসা শিশু নিখোঁজের ঘটনাগুলির অবস্থানের মধ্যে অদ্ভুত একটি মিল রয়েছে। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ, বিভিন্ন সাক্ষীর বক্তব্য, ভ্রমণের তথ্য, একের পর এক উদ্ধার হওয়া প্রমাণ। অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে তিনি ভেঙে পড়ে এবং তিনি একাধিক হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে। কিন্তু এরপর যা ঘটে তা তদন্তকারীদেরও হতবাক করে দেয়। তিনি শুধু অপরাধী স্বীকার করেননি, বরং তিনি বিভিন্ন স্থানের মানচিত্র এঁকে দেখান। তিনি কলম্বিয়ার পুলিশদের এমন সব নির্জন স্থানে নিয়ে যান যেখানে কেউ আগে খোঁজই করেনি, এবং সেখানে গিয়ে একের পর এক মানব দেহের অংশ বিশিষ্ট উদ্ধার হতে শুরু করে। অনেক নিখোঁজ হওয়া শিশুর রহস্যের সমাধান হয়। অনেক পরিবার বছরের পর বছর ধরে তাদের শিশুদের জন্য অপেক্ষা করছিল। তদন্তকারীরা জানান লুইসের দেওয়া তথ্যের ভিত্তিতে বহু অপরাধ স্থল শনাক্ত করা সম্ভব হয়। পুলিশরা ধীরে ধীরে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে পুরনো নিখোঁজ এবং হত্যা মামলা নতুন করে খতিয়ে দেখতে শুরু করে। অনেক অমীমাংসিত মামলার সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। বছরের পর বছর ধরে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন একটি সুতোয় গাঁথা। তদন্তকারীরা বুঝতে পারেন তারা এমন একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে যার অপরাধের পরিধি তাদের কল্পনার বাইরে। গারাভিতো বিভিন্ন সময় বিপুল সংখ্যক হত্যার কথা স্বীকার করেছিলেন, কিন্তু সব স্বীকারোক্তি স্বাধীনভাবে প্রমাণ করা সম্ভব হয়নি। আদালতে কেবল সেই ঘটনাগুলোই বিবেচনা করা হয় যেগুলি প্রমাণ আছে, এবং লুইসের এই গ্রেপ্তারের খবর দ্রুত কলম্বিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষ স্তম্ভিত হয়ে যায়। একজন সাধারণ চেহারার স্বাভাবিক মানুষ এত বছর ধরে এত ভয়ঙ্কর অপরাধ করে গিয়েছে এবং সেটি কেউ বুঝতেই পারেনি। আদালতের বাইরে প্রতিদিন ভিড় করতেন সাংবাদিক, সাধারণ মানুষ এবং সেসব নিখোঁজ শিশুর পরিবার। তদন্তকারীরা আদালতে একের পর এক প্রমাণ উপস্থাপন করতে থাকে। বিচার চলাকালে মনোরোগ বিশেষজ্ঞরা গারাভিতোর মানসিক অবস্থা পরীক্ষা করে। তারা জানান তার মধ্যে গুরুতর ব্যক্তিগত সমস্যা এবং বিকৃত যৌন আচরণের বৈশিষ্ট্য ছিল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তিনি নিজের কাজের পরিকল্পনা করতেন, প্রমাণ লুকানোর চেষ্টা করতেন এবং এক জায়গায় বেশি দিন থাকতেন না।
অর্থাৎ তিনি বুঝতে পারতেন যে তিনি কি করছে। কলম্বিয়ার আইন অনুযায়ী সে সময় একজন অপরাধী যতই অপরাধ করুক না কেন সর্বোচ্চ কারাদণ্ডের একটি নির্দিষ্ট সীমা ছিল। ফলে এত বিপুল সংখ্যক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও লুইস প্রতিটি মামলার জন্য আজীবন কারাদণ্ড পায়নি এবং এই ঘটনাটি অনেক মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। অনেকেই মনে করেছিলেন এত ভয়াবহ অপরাধের তুলনায় এই শাস্তি যথেষ্ট নয়। আদালতের রায় ঘোষণার দিন নিহত শিশুদের অনেক পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। কারো চোখে জল, কারো চোখে রাগ এবং কারো মুখে শুধু নীরবতা। কারণ আদালত যতই রায় দিক না কেন তাদের সন্তানকে তো আর ফিরিয়ে দিতে পারবে না। এরপর গারাভিতোকে কারাগারে পাঠানো হয়। সেখানে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়। বছরের পর বছর তিনি কারাগারেই ছিলেন। মাঝে মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার খবর প্রকাশিত হতো। তিনি নাকি ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ দেখাচ্ছেন। কেউ দাবি করতেন এসব ছিল তার শাস্তি কমানোর চেষ্টা এবং সে সময় আইনি কাঠামো অনুযায়ী ভালো আচরণ বা অন্যান্য আইনি বিষয় বিবেচনায় কিছু বন্দীদের সাজা কমতে পারত। এবং এই খবর প্রকাশ হওয়ার পর কলম্বিয়া জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। নিহত শিশুদের পরিবার, মানব অধিকার কর্মী এবং সাধারণ মানুষ অনেকেই তার মুক্তির বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল এত গুরুতর অপরাধের পর লুইসের সমাজে ফিরে যাওয়া জননিরাপত্তার জন্য আরো বড় ঝুঁকি হতে পারে। তবে অবশেষে শেষ পর্যন্ত বিতর্কের ভিন্ন পরিণতি হয়। 12ই অক্টোবর 2023 সাল কারাগারে থাকা অবস্থায় লুইস গারাভিতোর মৃত্যু হয়। তার মৃত্যুর খবর চারিদিকে প্রকাশিত হওয়ার পর অনেকের কাছে একটি অধ্যায়ের সমাপ্তি মনে হয়। কিন্তু যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছিল তাদের জন্য এই ক্ষত কখনোই পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। এটি শুধুমাত্র একটি সিরিয়াল কিলারের গল্প নয়, এটি শত শত পরিবারের অপূরণীয় ক্ষতির গল্প। এটি তদন্ত ব্যবস্থার সীমাবদ্ধতার গল্প এবং একটি সতর্ক বার্তা যে সমাজ যতই আধুনিক হোক না কেন শিশু নিরাপত্তার বিষয়টি কখনো অবহেলা করা উচিত নয়। লুইস গারাভিতোর জীবন হয়তো শেষ হয়েছে, কিন্তু তার রেখে যাওয়া ক্ষত আজও রয়ে গেছে। যে সমস্ত পরিবারগুলি তাদের সন্তানকে হারিয়েছে তাদের কাছে এটি কোনো ইতিহাস নয়, বরং এটি হলো আজও তাদের জীবনের একটি বেদনা। আর হয়তো এই কারণে লুইস গারাভিতোর নাম উচ্চারিত হয় গভীর শোক, আতঙ্ক এবং সতর্কতার সঙ্গে। আর এই ছিল আজকের এপিসোড, বিখ্যাত সিরিয়াল কিলার লুইস গারাভিতোর ঘটনা। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে আরো একটি রহস্যময় ঘটনা অথবা আরো একটি অজানা রহস্য নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।